আমি বিরাট জ্ঞানী পুরুষ না, প্রতিভা টতিভা আমার কোনো কালেই ছিল না। ফলে যখন থেকে বাংলা সাহিত্যের প্রফেশনাল ছাত্র হতে শিখেছি, অনার্সের যখন ঠিক করলাম যে বাংলা অনার্স পড়ব, তখন থেকেই পড়তে পড়তে আমার অনেকগুলো খটকা তৈরি হতো। এখন এই খটকাগুলো পরীক্ষায় পাশ করে গেছি, যাও একটা চাকরি করছি, সবই ঠিক আছে, কিন্তু এই খটকাগুলোকে কিন্তু আমি কখনো ছেড়ে দিইনি। আমার পড়াশোনার মধ্যে এই খটকাগুলোকে নিয়ে কিন্তু আমি একটা কন্টিনিউয়াসলি ভাবার চেষ্টা করেছি। তা আজকে সেরকম একটা খটকা নিয়ে আমি কথা বলবো, এবং সেই খটকাটা ছিল ষড়রিপু সম্বন্ধে। এখন ষড়রিপু বললেই সেটা খুব খারাপ একটা কিছু, এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মাৎসর্য মানে হিংসা। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একটা প্রথম থেকেই একটা নেতিবাচক ধারণার মধ্যে থাকি, যেগুলো খুব খারাপ কিছু, মানুষের পাল্লায় পড়লে সে একবারে গোল্লায় যায়, এরকম একটা ধারণা কিন্তু কম বেশি আমাদের সবারই থাকে। আর এই ধারণাটাকে আরও চাগিয়ে দেয় কিছু অদ্ভুত ধরনের ধর্ম ব্যবসায়ী, তাদের কথাই বার্তায় এগুলোকে একবারে নিষেধ করে তারা একাকার করেন। এখন আমার একটা খটকা ছিল, যখন আমরা অনার্সের পড়ছি তখন সেকেন্ড পেপারে আমাদের শাক্ত পদাবলী পড়া হতো। তখন কমলাকান্ত ভট্টাচার্যের একটা পদ, শুকনা তরু মুঞ্জরে না, ভয় লাগে মা ভাঙে পাছে, এই পদটি আমাদের পাঠ্য ছিল। রামপ্রসাদেরও পদ ছিল, কমলাকান্তেরও পদ ছিল, মূলত এদের পদই অনার্স ক্লাসে থাকে শাক্ত পদাবলীর মধ্যে। এখন কমলাকান্ত কিন্তু রামপ্রসাদের চেয়ে সাধারণ বিচারে একটু বেশি তাত্ত্বিক, এরকম একটা কথা থাকে। সাধক হিসেবে তিনি তার কবিতা চর্চার মধ্যে, মানে রামপ্রসাদের সময় একটা অনার্সের সাধারণ পড়ানোর প্যাটার্নটা, এটা আমি খুব সমর্থন করছি, এরকম না পরে সময় হলে রামপ্রসাদের তত্ত্বভাবনা নিয়েও একদিন কথা বলা যেতে পারে, কিন্তু সাধারণভাবে আমাদের যে প্যাটার্নটা থাকে যে রামপ্রসাদ আগে কবি পরে সাধক, এবং কমলাকান্ত ভট্টাচার্য আগে সাধক পরে কবি। সুতরাং কমলাকান্তের পদের মধ্যে তত্ত্ব প্রাধান্য, এটা একটা আলাদাভাবে পড়ার একটা জায়গা থাকে। এখন এই পদটির মধ্যে শুকনা তরু মঞ্জুরনা খুব পরিচিত পদ, এই পদটির মধ্যে একটি লাইনে আমার একটা মাথা প্রশ্ন তৈরি হয়। সেখানে একটা জায়গায় কবি বলছেন যে 6টা আগুন দ্বিগুণ আছে। এখন এই জায়গাটাতে আমার একটা খটকা লাগলো, এই 6টা আগুন দ্বিগুণ আছে ষড়রিপু, এটা আমাদের নোট বইয়ে লেখা থাকতো, ক্লাসেও মাস্টারমশাইরা পড়াতেন, এবং সেটা এই আমাদের দেহরূপ যে তরু বা তরুরূপ দেহ, সেই দেহকে শুকিয়ে দিচ্ছে, তার মধ্যে যন্ত্রণা ক্লেশ বৃদ্ধি করছে, এই 6টা ষড়রিপু, এরকম একটা নোট বইয়ের ব্যাখ্যা থাকতো। কিন্তু আমার যেখানে খটকাটা লাগলো, এই 6 থেকে ষড়রিপুতে মানে কানেক্ট করছে, এটা ঠিক আছে, কিন্তু 6টা আগুন দ্বিগুণ আছে, এই বাক্যটা কিন্তু আমার মাথার থেকে বেরোলো না। ঘটনাটা এরকম দাঁড়ালো যে আগুন, এটা কিন্তু ভারতীয় সনাতন ঐতিহ্য, যাকে আমরা হিন্দু ঐতিহ্য বলতে পারি, সেই ঐতিহ্যে কিন্তু আগুন একটি বড় পবিত্র জিনিস। আগুন সম্বন্ধে কিন্তু কোনো নেতির ধারণা দার্শনিক জায়গা থেকে নেই, সেটা কখনো জ্ঞান, সেটা কখনো সভ্যতার শক্তি, নানাভাবে বিধৃত হয়ে এসেছে। তো 6টা আগুন, তার মানে এই ষড়রিপুকে কিন্তু তিনি আগুনের সাথে তুলনা করলেন, এবং তারপর বললেন দ্বিগুণ বা বিপরীত গুণ যুক্ত হয়ে আছে। তার মানে ষড়রিপুকে এমনভাবে দেখতে চাইছেন কমলাকান্ত, যে এটা কিন্তু আমি অনার্স ক্লাসে বুঝিনি, কারণ বাক্যবোধ এর স্ট্রাকচারালি তাকে বোঝা, এটা অনার্স ক্লাসের বাচ্চার পক্ষে স্বাভাবিক নয়, আমিও তখন বুঝিনি, মুখস্থ করেছি, কিন্তু খটকাটা ছিল। পরবর্তী ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে যে এই 6টি জিনিসকে কিন্তু তাহলে উনি আগুনের সাথে তুলনা করছেন, এটা খুব পরিষ্কার, এবং সেটা বলছেন যে অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা এখন বিপরীত গুণযুক্ত হয়ে আছে।
এবং সেটা ক্ষতিকারক হচ্ছে, অর্থাৎ ষড়রিপু বিপরীত গুণযুক্ত হয়ে ক্ষতিকারক হচ্ছে। আদারওয়াইজ কিন্তু সে আগুনের তুল্য। অর্থাৎ আগুন কি হয়, আগুন যতক্ষণ আমার এই দেশলাইয়ের বাক্সটার মধ্যে আগুনের শক্তি ধরা আছে, যতক্ষণ এটা আছে আমার প্রদীপের শিখার মধ্যে আগুনটুকু রয়েছে, যতক্ষণ সেটা আমার কন্ট্রোলের মধ্যে আছে ততক্ষণ কিন্তু সেটা আমার শক্তি। সেটা আমার দেবার্চনার সামনেই হোক বা পাকশালাতেই হোক বা শিল্পোৎপাদনেই হোক, আগুনকে যতক্ষণ আমরা নিয়ন্ত্রণে রাখতে পারছি ততক্ষণ কিন্তু আগুন আমাদের একটা বড় শক্তি। এটা কিন্তু কমলাকান্ত ইঙ্গিত করলেন। এবং সেই শক্তি যখন কন্ট্রোলের বাইরে যাচ্ছে তখনই কিন্তু সেটা মানুষের পক্ষে একটা খুব ক্ষতিকারক অবস্থা সৃষ্টি করতে পারে। এটাই কিন্তু কমলাকান্ত ইঙ্গিত করলেন। একেবারে স্থূলে মূলে ষড়রিপু মানেই যে সেটা খারাপ, এই রকম কোনো বক্তব্য কিন্তু কমলাকান্ত দিতে চাইলেন না। বয়স বেড়েছে, পড়াশোনা বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, জীবনকেও দেখা বাড়লো, তখন মনে হলো যে এটা ঠিক সত্যি কথা। এখন এই যে 6টা রিপুর আমরা তালিকা মুখস্থ আমাদের প্রায়, এখন এর মধ্যে প্রথমেই কাম। কাম মানে কি এটা আমরা পরিষ্কার বুঝি, এর মধ্যে কোনো পারিভাষিক জটিলতা কিছু নেই। অর্থাৎ কাম শব্দটার ব্যবহার মোটামুটি একই অর্থ প্রসব করে চলেছে, দীর্ঘদিন ধরে করে চলেছে। সুতরাং এই তত্ত্বভাবনার যুগ থেকে আজকের যুগ পর্যন্ত কামের অর্থ আমরা পরিষ্কার। ক্রোধের ব্যাপারেও একই কথা বলবো, ক্রোধ নিয়েও কিন্তু কোনো সমস্যা নেই। এবার কথা হচ্ছে লোভ নিয়ে সমস্যা। লোভ জিনিসটা কি, তাত্ত্বিকভাবে কি? লোভ জিনিসটাকে কিন্তু তাত্ত্বিকভাবে এরকমভাবে দেখা হচ্ছে যে অনুপস্থিতিজনিত বেদনা। লোভের মধ্যে একটা বেদনা রয়েছে, এবং সেই বেদনাটা কি, যে কোনো বস্তুর অপ্রাপ্তিজনিত, অনুপস্থিতিজনিত মানুষের যে একটা ভেতরে অদ্ভুত ধরনের চাঞ্চল্য, একটা বিকলতা তৈরি হচ্ছে, তাকেই কিন্তু লোভ বলে সংজ্ঞায়িত করা যায়। বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ একটা খুব তাৎপর্যপূর্ণ টেক্সট আমাদের বাংলার সাহিত্যের ইতিহাসে। বিষবৃক্ষ উপন্যাসে একটা পরিচ্ছেদ রয়েছে, বিষবৃক্ষ কি। সেখানে নগেন্দ্র দত্তের চরিত্র সম্বন্ধে সরাসরি কিন্তু বঙ্কিম অনেকগুলো কথা বলছেন, চরিত্র বিশ্লেষণে। মানে প্রায় আমরা উত্তর লেখার সময় যেভাবে বিশ্লেষণ করি একটা ক্যারেক্টারকে, বঙ্কিম কিন্তু একদম টেক্সটের মধ্যে ঢুকে নগেন্দ্র দত্তকে বিষবৃক্ষ কি এই অংশে কিন্তু বর্ণনা করছেন। এবং সেখানে একটা বড় বিষয় হয়ে দেখা দিচ্ছে যে এই অনুপস্থিতিজনিত বেদনা, এটা নগেন্দ্র দত্তর চরিত্রকে নিয়ন্ত্রণ করছে। নগেন্দ্র দত্তর আগে পর্যন্ত অনুপস্থিতির ফিলিং হয়নি, সে যা চেয়েছে সেগুলো সবই তার পরিপার্শ্বে উপস্থিত, ইনট্যাক্ট অবস্থায় পেয়েছে। তার ফলে তার আলাদা করে বেদনার জন্ম হয়নি, তার চিত্ত বিকলতার অবকাশ তৈরি হয়নি। কিন্তু যখনই সে কুন্দনন্দিনীকে পেল সামনে, তখনই এই সৌন্দর্যহত হয়ে সে কিন্তু একটা লোভের বশবর্তী হচ্ছে। এবং না পাওয়ার বেদনাটা কি, তার এই চিত্ত বিক্ষেপের জায়গাটা কি, সেটা কিন্তু খুব বড় হয়ে উঠল। মোহ, এটা একটা বিষয়। মোহ কিন্তু মূলত আমরা বলতে পারি, এটা তো একটা শঙ্কর ভাষ্য থেকে একটা ধারাবাহিক বিষয় রয়েছে যে মোহ মুদ্গর শঙ্করের ব্যবহৃত খুব সুনির্দিষ্ট শব্দ, অলিক মায়ার প্রতি আমাদের আস্থা, তার প্রতি বিজড়ন, এটা একটা ভয়ঙ্কর বিষয় মোহর ক্ষেত্রে। আদতে মোহকে কিন্তু আমরা এখনকার পরিভাষায় ভাবতে পারি একটা অনিত্য বা অনিত্যের প্রতি একটা বিশ্বাস করে ফেলা, যা অনিত্য তাকে আঁকড়ে ধরতে চাওয়া, তাকে চূড়ান্ত বলে ভাবতে চাওয়া, এটা একটা বিভ্রান্তি। অর্থাৎ মোহকে আমরা একটা বিভ্রান্তি হিসেবে দেখতে পারি। মদ কিন্তু আমরা মদ ভাবলেই প্রায় ভেবে ফেলি যে এটা লিকার, অ্যালকোহলিক সামথিং। মদকে কিন্তু ঠিক এভাবে ভাবার কারণ নেই। পারিভাষিকভাবে মদ কিন্তু একটা অহংকার, মদমত্ততা, এটা যে কোনো কিছু নিয়ে হতে পারে। এখন অবশ্যই যে তরল আমরা পান করি মদ বলে, সেটা এক ধরনের এই মদমত্ততায়, টেম্পোরারি মদমত্ততায় হয়তো কনভার্সন হয়ে যায় তাতে মানুষের চরিত্র। কিন্তু মদ আদতে আমরা মদ বলতে কিন্তু এই অহংকারকেই বুঝবো, যেখানে মানুষ নিজেকে খুব বড় বলে ভাবতে শুরু করছে।
এবং মাৎসর্য কথাটা বললাম, মাৎসর্য কথাটা কিন্তু খুব সাধারণ, এটা অবশ্য ডিকশনারিক্যাল মিনিং, এর জন্য খুব বোঝাবুঝির দরকার হয় না। মাৎসর্য ডিকশনারি দেখলেই পাওয়া যাবে যে মাৎসর্যের আদিতে থাকছে হচ্ছে একদম পরিষ্কারভাবে হিংসা। এবং এই গেল একটা ষড়রিপুর প্যাটার্ন। এখন আমরা যদি একটু সুস্থভাবে ভাবতে চাই, আচ্ছা সত্যি কথা ভাবুন যে কাম যদি না থাকে মানুষের জীবনে, তাহলে কি বংশ বিস্তার হবে? বংশ বিস্তার তো ব্যাহত হবে। সুতরাং আমাদের এই মানব প্রবাহের ক্ষেত্রে কাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা সাধারণভাবে বলি যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এখন ডিসিপ্লিন হয়ে উঠছে, ক্রোধ এটা খুব খারাপ বিষয়। কিন্তু যদি ক্রোধ না থাকে তাহলেও কিন্তু মানব সভ্যতা বিপন্ন হবে। ক্রোধও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ মানব চরিত্রের উপাদান। কেন উপাদান? এই যে ধরুন যে এক তরুণী চিকিৎসকের প্রতি সাম্প্রতিক পশ্চিমবঙ্গে কলকাতার শহরেই একদম একটা বীভৎস নারকীয় ঘটনা ঘটতে আমরা দেখলাম। এখন এই ঘটনার প্রতিক্রিয়া যদি আমাকে ক্রুদ্ধ না করে, আমার মধ্যে এই ক্রোধের আগুন না জ্বালাতে পারে, তাহলে তো আমি যথেষ্ট রকম প্রতিবাদী হতে পারবো না। সুতরাং ক্রোধকেও কিন্তু বুঝতে হবে, ক্রোধ আমাদের প্রতিবাদের সহায়ক হয়ে উঠতে পারে। লোভ, লোভ থেকে কি হয়? লোভের একটা আলাদা জায়গা রয়েছে। লোভের জায়গাটা কি? যে এই যে অনুপস্থিতিজনিত বেদনা, না পাওয়াকে ঘিরে একটা বেদনা, এটা কিন্তু আমাদেরকে নতুন পথে চালিত করতে পারে। আমরা যে ছকের মধ্যে বাঁচি, যে ছকের মধ্যে অভ্যস্ত থাকি, জীবনের যে প্যাটার্নটাকে ধরে নিয়ে এগোই, সেই প্যাটার্নের মধ্যেই যদি সারা জীবন আটকে থাকি, তাহলে কিন্তু আমরা পশুবৎ হয়ে যাব। এটা পশুর সাথে মানুষের যদি একটা মৌলিক পার্থক্য করতে যাই, তাহলে বাঘ, গন্ডার, ছাগল, হরিণ, এদের সাথে মানুষও একরকম জঙ্গলের মধ্যেই জন্মেছে, জল জঙ্গলের মধ্যেই তার শুরু হয়েছে। কিন্তু এই যে সূচনা, সেই সূচনায় যে পরিস্থিতির মধ্যে তাকে থ্রো করা হয়েছে, সেই থ্রো করার থেকে মানুষ কিন্তু তার অবস্থার পরিবর্তন করতে চেয়েছে। সুতরাং লোভের বেসিক পয়েন্টে কিন্তু কোথাও একটা অপ্রাপ্ত যে জায়গাটা রয়েছে সেটাকে নিয়ে ভাবতে পারা, লোভের মধ্যে একটা ভবিষ্যমুখী নতুন ডাইমেনশনের ডেভেলপ করা, এটাও কিন্তু লোভের সাথেই জড়িত। সুতরাং এই মাদার কন্টেন্ট হিউম্যান ক্যারেক্টারের, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে মোহ। এখন বিষয়টা এরকম যে মোহ সেই শঙ্করাচার্যের আমল থেকেই আমরা সেটাকে খুব নেগেটিভ বলে ধরে থাকি। মোহমুদ্গর শঙ্করাচার্য বলছেন, এবং মোহের কারণেই আমরা যাবতীয় বিভ্রান্তিমূলক কাজকর্মগুলো করি, এটা ঠিক আছে। কিন্তু মোহ থেকে তো একটা প্যাশনও ডেভেলপ করে, একটা বিজড়ন তৈরি হয়। এই বিজড়ন তো কোথাও আমাকে বেঁচে থাকার রসদ যোগায়। যদি আমি এই বিজড়ন না পাই, এই প্রকৃতির মধ্যে, আমার সন্তানের মধ্যে, আমার প্রিয় স্ত্রী বা পুরুষের মধ্যে, সমস্ত জায়গাতেই যদি আমি সেই প্যাশনের সাথে যুক্ত না হই, তাহলে তো জীবনটা ভীষণ আলুনি হয়ে যাবে, মানে তার মধ্যে আর কোনো স্বাদ পাবো না। সুতরাং জীবনের স্বাদ, রবীন্দ্রনাথ যখন বলছেন যে আমি তপস্বিনী না পেলে তপস্বী হব না, তখন এই জীবনের স্বাদ, এই জীবনের স্বাদও কিন্তু আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে ওঠে। অহংকার, মদ, অহংকার খারাপ, অহংকার পতনের মূল, অতি দর্পে হতা অলঙ্কা, এ তো কথাই আছে যে অতিরিক্ত দর্প এটা খুব খারাপ জিনিস, আমরা জানি। কিন্তু এই যে শব্দটা অতি, এখানেই ম্যাজিকটা লুকিয়ে থাকছে। দর্প কিন্তু দরকার আছে। একটা সাধারণ কথা আমরা বলি যে বিদ্যা বিনয়ং দদাতি, অর্থাৎ অ্যান্টি অহংকার। বিদ্যা থাকলে সে নুয়ে থাকে, কিন্তু এই নুয়ে থাকাটা কখন প্রযোজ্য? আর একজন বিদ্বানের কাছে নুয়ে থাকাটা প্রযোজ্য। কিন্তু এই বিদ্যার অহংকার যদি না থাকে, তাহলে কিন্তু অবিদ্যাকে প্রতিহত করবার শক্তি পাওয়া যায় না। অর্থাৎ একজন আমি দেখছি যে সে ভুল বলছে, এই ভুল বলাটাকে প্রতিরোধ করতে গেলে, তাত্ত্বিক জায়গায় তাকে রুখতে গেলে আমার কিন্তু এই অহংবোধ দরকার।
এই অহংবোধ যদি না থাকে তাহলে নিম্নগামী যে চেতন, সেই চেতনের বিরুদ্ধে আমি দাঁড়াতে পারবো না। সুতরাং এটা আমার এই অহংবোধ কিন্তু কোথাও একটা সেলফ কনফিডেন্সের সাথে বিজড়িত হয়ে থাকে। অহংকার তো থাকবে। একজন দীপ্ত মানুষ তার এই দীপ্তি কোথায় পায়? সেই দীপ্তি তো সে বোঝে যে না, সামনের মানুষের চেতনাটা ভুল, তার ভুলটা আমাকে ভাঙাতে হবে। এই যে কার্ল মার্কসের মুক্তি আমার সামনে রয়েছে। কার্ল মার্কস জীবনকে নতুনভাবে দেখাতে শেখাচ্ছে। কার্ল মার্কসের কোনো যদি অহংকার বোধ না থাকে, একটা চেতনার প্রবল অভিঘাত না থাকে, কার্ল মার্কস এমনি করে হাত জোর করে কাউকে গিয়ে বলছেন যে ভাই তুমি কাল থেকে এটা বোঝার চেষ্টা করো যে দুনিয়ার মজদুর এক না হলে আমাদের ভাগ্যে খুব কষ্ট আছে, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। দাঁড়াতো এরকম কথাগুলো? এইভাবে হয় না। প্রজ্ঞাবান পুরুষ, তার ইনভেরিয়েবল ক্যারেক্টার হবে অহংকার। কিন্তু আমরা পরে আলোচনায় আসছি, এর উল্টো দিকটা নিয়ে আমরা বলবো, ভাববো। এবার কথা হচ্ছে যে মাৎসর্য বা হিংসা যদি না থাকে তাহলে তো আমাদের উন্নতির ইচ্ছা ব্যাহত হয়। আমি সামনের একটা মানুষকে দেখছি যে সে একটা জায়গায় অ্যাচিভ করছে কিছু, তাকে যদি আমার দেখে হিংসা, আমি একটা অলিম্পিকে, আমার এক বন্ধু সে অলিম্পিকে সোনার মেডেল পেল, আমি রূপো পেয়ে যদি আমার কোনো হিংসা না হয়, আমি তাহলে রূপো পেয়ে ভাববো যে আমার রূপতেই শান্তি। এটা হয়? এটা হতে পারে না। এটা হলে তার তো উন্নতি ব্যাহত হয়। তো উন্নতির ইচ্ছার জন্য কিন্তু এই প্রতিস্পর্ধা দরকার, এবং এই প্রতিস্পর্ধার জন্য মাৎসর্যও কিন্তু মানব চরিত্রের একটা বিশেষ গুণ। তো এই কারণে আমার একটা সময় গিয়ে মনে হতে শুরু করলো যে সত্যি কমলাকান্ত খুব ওয়েল অবজার্ভ করেছেন যে 6টা আগুন যেগুলো আমার শক্তি হতে পারত, অবস্থা বিশেষে সেটা কিন্তু বিপরীত গুণযুক্ত হয়েছে। এই বিপরীত গুণযুক্ত এই আগুনগুলো বিপরীত গুণযুক্ত যখন কখন হয়, অর্থাৎ যখন সেটা আমার আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখন একজন ফার্স্ট হচ্ছে ক্লাসে, আমি ফার্স্ট হতে পারছি না, আমার তাকে দেখে একটা হিংসা তৈরি হলো। এখন এই হিংসাটাকে ততদূর পর্যন্ত কিন্তু আমরা মানব চরিত্রের বিকাশ সহায়ক মনে করছি যতক্ষণ পর্যন্ত সেই হিংসা আমাকে প্রাণিত করছে যে আই হ্যাভ টু অ্যাচিভ দ্যাট। কিন্তু যখন আমি তাকে পুল ডাউন করতে চাইছি তখন সেই হিংসা হয়ে যাচ্ছে বিপরীত গুণযুক্ত। মোহ, সন্তান স্নেহ, সেটা তো ভালো। আমি ওই যে বললাম যে আমার বেঁচে থাকার আনন্দই তো আমার সন্তানের মধ্যে, এই বিজড়নের মধ্যে আমি পাই। এই কবির সুমনের, তখন অবশ্য কবির সুমন হননি, সুমন চট্টোপাধ্যায়, তিনি একটা গান লিখছেন যে গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে থাকা মুখ, তাকিয়ে থাকি এটাই আমার বেঁচে থাকার সুখ। এ যদি না পাই তাহলে আমি কি নিয়ে বাঁচব? আমার প্রেম ভাবনার ক্ষেত্রে যে আধেক ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়, ক্লান্ত ভালে জুথির মালে পরশমি দুবাই, এই অনুভূতি তো একটা মোহ। এই মোহ যদি আমাকে অ্যারাউজ না করে ভেতর থেকে, তা আমি তো একটা বাঁচতে ইচ্ছে করবে না আমার। ইনফ্যাক্ট আমার প্রায় 50 বছর বয়স হতে চললো, এখন তো এই সন্তানের মুখ দেখি, আমি তো ব্যক্তিগতভাবে সন্তানের মুখ দেখেই বাঁচি। তো মোহ তো খুব জরুরি। কিন্তু এই মোহটা কখন খারাপ হচ্ছে, আমার হাতের সামনে একটা মহাভারত আছে, আমি পড়ছিলাম দুদিন হলো মহাভারত। তো এই যে দ্রোণাচার্যের যে সন্তানের প্রতি মোহ, ধৃতরাষ্ট্রের যে সন্তানের প্রতি মোহ, এই মোহটা কিন্তু হয়ে যাচ্ছে হিতাহিত জ্ঞান শূন্য। অর্থাৎ মোহ ততক্ষণ পর্যন্তই মানুষকে জীবনের স্বাদ দিতে পারে যতক্ষণ পর্যন্ত সে অন্যের অধিকার সম্বন্ধে সচেতন থাকে, অন্যের ভালো সম্পর্কে সচেতন থাকে, কমিউনিটি ফিলিংও তার মধ্যে একই রকম ভাবে বজায় থাকে। কমিউনিটি ফিলিং লেস হয়ে যদি আমি শুধুমাত্র এই মোহকে জড়িয়ে ধরি, আমার এই ব্যক্তিগত যে বৃত্তের মধ্যে মানুষ থাকে সেই বৃত্তের প্রতি আমি অতিরিক্ত ব্যাপারটাতেই হচ্ছে গন্ডগোল। আত্মনিয়ন্ত্রণের অভাবটাই হচ্ছে কিন্তু গন্ডগোলের মূল। ক্রোধ, এই হিতাহিত জ্ঞান শূন্যতা, মানে যেখানেই যাব আমরা, এই ষড়রিপুর ক্ষেত্রে যেখানেই যাব, সেখানেই যখনই আমি বিয়ন্ড লিমিট যাচ্ছি, বিয়ন্ড লিমিটটা হচ্ছে প্রবলেমের মূল গাঁট, ষড়রিপু নয়। ষড়রিপু মানব চরিত্রের, অন্তত বাংলা সাহিত্যের তত্ত্ববেত্তাগণ বা যারা একটু ভাবনা চিন্তা করেছেন তাদের অবজারভেশনগুলোকে যদি আমরা দেখতে থাকি, বিষবৃক্ষ ব্যাপারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপন্যাস। ওই বিষবৃক্ষ কি অংশটাও যেমন খুব গুরুত্বপূর্ণ, হরদেব ঘোষালের পত্রও খুব গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটাই এটা যে আমাকে নিয়ন্ত্রিত হতে হবে, আমাকে লাগাম পরিয়ে রাখতে হবে। এখন আমরা যখন লেট আওয়ার্সে ক্লাস নিই, হয়তো 3:30 4টে বাজছে,
সবারই খিদে পাই, ছেলে মেয়েগুলোরও খিদে পাই, আমাদেরও ক্লাসের চাপ থাকলে তখন ভীষণ খিদে পেয়ে গেছে। এখন কাউরির একটা টিফিন বাক্স আমার খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি একটা ছাত্রছাত্রী বা আমার একটা সহকর্মীর টিফিন বাক্স খুলে কিন্তু টপ করে খেয়ে নিচ্ছেন। একটা সময় স্কুল বেলায় আমরা খেতাম, বন্ধুদের মধ্যে খেতাম, সেটা যে শুধু আমি অবুঝ ছিলাম বলে খেতাম তা না, সেই বন্ধুত্বের মধ্যে, সেই কৈশোর বা শৈশবের বন্ধুত্বের মধ্যে একটা অদ্ভুত ধরনের অধিকার বোধ কাজ করতো। কিন্তু আমি সহকর্মীর বাক্স থেকে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি যদি পশু হই তাহলে কিন্তু আমি পাশে রাখা অন্যের অধিকারভুক্ত খাবার থেকে কপ করে খেয়ে ফেলবো, কিন্তু আমি খেয়ে ফেলছি না, আমি নিজেকে লাগাম পরাচ্ছি। এই চরিত্রের ওপর লাগাম পরানোটা হচ্ছে মানুষের শিক্ষা। এবং বঙ্কিমের এই যে জায়গাগুলো উল্লেখ করলাম বৃষবৃক্ষ উপন্যাসে, সেখানেও কিন্তু এই শিক্ষা, এই চর্চাকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং বঙ্কিম একটা কথাও বলছেন যে এটা কিন্তু আমি স্কুলের শিক্ষার কথা বলছি না, বঙ্কিম একদম এরকম একটা বাক্য লিখছেন যে আমি স্কুলের শিক্ষা মানে একাডেমিক এডুকেশনের কথা বলছি না, এই শিক্ষা হচ্ছে জীবনের শিক্ষা, যেখানে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে, তার হিতাহিত বোধ থাকে। সুতরাং মূল বিষয়টা এই বেসিক, হরদেব ঘোষালও লিখছে যে এই যে তুমি প্রেমে পড়ছো, সেটাকে ঠিক প্রেম বলা যাচ্ছে না, সেটা শুরু হচ্ছে একদম কামনা থেকে, ইত্যাদি ইত্যাদি তিনি এগোচ্ছেন। কিন্তু তার বক্তব্যের জায়গাটাও কিন্তু এখানে পরিষ্কার যে আমাদের বুঝতে হবে যে এটা কিন্তু স্বাভাবিক। একটি সুন্দরী নারীর উপস্থিতি আমাকে যদি কামচাঞ্চল্য প্রদান না করে, তাহলে তো আমি কোথাও একটা ফিলিংলেস হয়ে গেছি, তো এটা তো বাস্তব না। কিন্তু আমাকে বুঝতে হবে সভ্যতা, সংস্কৃতি, বাস্তবতা, নৈতিকতা, কর্তব্যবোধ, এগুলোও প্যারালাল ফিলিংস, এবং এই ফিলিংসগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হলেই আমি সেই কামকে প্রশ্রয় দেব। এই ফিলিংসগুলোর সাথে যদি আমার সামঞ্জস্যপূর্ণ না হয়, আমি কামকে প্রশ্রয় দিতে পারি না, তখনই সেটা কিন্তু লিমিট ক্রস করছে। সুতরাং এইটা আমরা বলতে চাই, আমি যেটা আজকের আলোচনায় যেটা মূল কথাটা বলতে চাইছি, আলোচনাটা হয়তো খুব চটপটা কিছু নয়, খুব না জানা কোনো তথ্য নিয়ে ঘাঁটাঘাঁটি নয়, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আমরা যখন টেক্সটগুলো পড়তে থাকি, খুব একাডেমিক লেসনের মধ্যে যখন আমরা টেক্সটকে নিয়ে এগোতে থাকি, তখন কিন্তু এই ধরনের বেশ কিছু উপাদান টেক্সটের মধ্যে থাকে যেগুলো আমাদের ভাবনা চিন্তাকে খুব প্রভাবিত করতে পারে। কিন্তু উত্তর লিখবার তাগিদটা তো ওই টেক্সট পড়বার সময় আমাদের মাথায় এত বেশি থাকে, আমরা এত বেশি সেই দিকে মানে যেদিকে প্রশ্নগুলো বা নোট বইগুলো আমাদের ধারণাকে মডুলেট করতে চাই, আমরা সেই দিকে এত বেশি মডুলেটেড হয়ে যাই যে আমরা কিন্তু মূল অনুধাবন থেকে কোথাও বিশ্লিষ্ট হয়ে পড়ি। এই জায়গাটাকে আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ আমি কখনোই নির্বিচারে ষড়রিপুর মধ্যে ক্রোধ একটা অংশ বলে ধরে নিয়ে ক্রোধ মাত্রই সে বর্জনীয়, ক্রোধ মাত্রই সে খারাপ, তা কিন্তু হতে পারে না। সুতরাং ক্রোধের ক্ষেত্রে এই যে কালকে থেকে দেখছি একটি ছবি খুব আসছে যে একজন সাধারণ পুলিশ কর্মী, মহিলা পুলিশ কর্মী, তার চোখের কাছে একটা ভয়ঙ্কর উন্ড হয়েছে এই প্রতিবাদের জায়গা থেকে। তো ক্রুদ্ধতা সেখানে একটা হিতাহিত জ্ঞান শূন্যতায় পরিণত হচ্ছে। কিন্তু এই মাদার ইনস্টিংক্টে যে ক্রোধ রয়েছে সেটা না থাকলেও কিন্তু এইরকম একটা চরম নির্লজ্জ বেহায়ার মতো যে ঘটনা ঘটানো হচ্ছে, একটা কোথাও উচ্চস্তর থেকে, উচ্চস্তর বলে আড়াল করি কেন, একদম সরকারি জায়গা থেকে যে এটাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে ক্রোধতাই তো আমার অস্ত্র হতে পারে। এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তো ক্রোধই আমার অস্ত্র হতে পারে। এই ব্যাপারটাকে আমি ছেলে মেয়েদের রিয়েলাইজেশন আনতে চাইছি। একটা সূত্র দিয়ে আমি আজকে কথাটা বললাম, কিন্তু আমার মূল এই লেসনটার মূল যে জায়গাটাকেই আমি ছেলে মেয়েদেরকে এগিয়ে দিতে চাইছি যে তোমরা, এবং এটা আমি বারবার বলবো, এটা কথাটা আমার ভিডিওতে শুনতে বারবার হয়তো একঘেয়ে মনে হবে, কিন্তু আমি কথাটা বারবার বলতে থাকবো যে পড়বার সময় আমাদের অবশ্যই পরীক্ষার একটা মেকানিজম, এবং সেটাকে উতরানোর জন্য আমরা একদম কনসেন্ট্রেটেডলি সেখান থেকে যেটুকু দরকার হচ্ছে সেটুকু বার করব। কিন্তু প্যারালালি অন্তত একবার দুবার একটা টেক্সটকে, একটা ভাইটাল লেখাকে আমরা কিন্তু একটু আদার কনসেন্ট্রেশন থেকে দেখব। এবং ওই যে বললাম যে খটকাগুলোকে চিনে রাখা, এই চিনে রাখা যদি আমাদের প্রক্রিয়ার মধ্যে থাকে, তাহলে কিন্তু জীবন আমাদেরকে কোনো না কোনো সময় এর উত্তর দিতে বাধ্য। কিন্তু এখানে আমি আবার আরেকটা কথাও বলবো, শাহরুখ খানের ব্যক্তিগত কথাবার্তাগুলো আমার খুব ভালো লাগে। অভিনয়ের আমার কেন গোটা বিশ্বের ভালো লাগে সেটা কথা নয়, কিন্তু শাহরুখ খানের ব্যক্তিগত কথাবার্তা বলতে খুব ভালো। অনুপম খেরের সাথে একটা শাহরুখ খানের কনভারসেশন আমি খেয়াল করছিলাম। তো অনুপম খের বললেন যে তোমার স্পেশালিটি কি? বললো আমি খুব খাঁটি।
বলে সবাই খাটে, বোম্বেতে লক্ষ লক্ষ লোক রোজ নায়ক হতে আসছে, তারা খাটছে না? তারা প্রচণ্ড খাটে। বলে না, সবাই খাটে, ঠিক আছে, কিন্তু সফল হয়ে যাওয়ার পর আর কেউ খাটে না। আমি সফল হয়ে যাওয়ার পরও একই রকম পরিশ্রম করি, এবং সেই জন্যই আমি শাহরুখ খান। এই যে কথাটা, এই কথাটার কিন্তু আমাদের পড়াশোনা, খেলাধুলা, যে কোনো বিশেষত পড়াশোনার জীবনটা তো অনেক বেশি প্রলম্বিত হয়। নায়কের জীবনের কিন্তু একটা ফেজ থাকে, একটা কথাই আছে যে দেহপট শনে নট সকলই হারায়। ক্রীড়াবিদের লাইফ স্প্যান কিন্তু খুব কম, কিন্তু একাডেমিকের লাইফ স্প্যান কিন্তু বহু, মানে যতদিন বাঁচি ততদিন শিখি, একটা কথা আছে। সুতরাং এই লাইফ স্প্যান এবং লাইফ স্প্যান জুড়ে এই জ্ঞানের তৃষ্ণাকে যদি বজায় রাখতে হয়, প্রতিনিয়ত যদি নিজের মধ্যে ওই সোৎসাহকে ধরে রাখতে হয়, আমাকে প্যাশনেট থাকতে হয়, অর্থাৎ এটা একটা মোহ, কিন্তু এই মোহটা কিন্তু খুব জরুরি মোহ। এই প্যাশন যদি না থাকে, আমার বিচরণের তাগিদ যদি না থাকে, আমার সেই জায়গাগুলোকে না পাওয়া জায়গাগুলোকে স্পর্শ করবার, অন্তত অনুভূতির গোচরে আনবার যদি লোভ না থাকে, এগোবো কি করে? এবং বারবার আমি ছেলে মেয়েদেরকে বলছি, তোমরা পড়ার সময় সব রহস্যের সমাধান বাবা হয় না, পড়ার সময় আমাদের অনেক গ্যাপ থাকে, কিন্তু পড়াটাকে একটা সময় গিয়ে ছেড়ে দিও না। অনেক সিনিয়র ছাত্র যারা পাশ করে গেছো, কর্মজীবনেও প্রবেশ করে গেছো, তারাও দেখছি আমার ভিডিও দেখছো, কেউ মন্তব্য করছো। সুতরাং এই জায়গা থেকে কিন্তু কথাটা বলতে চাইছি যে এই ক্রমান্বয়ে জানতে থাকা, এটা একটা প্র্যাকটিসের মধ্যে, লাইফহুডের মধ্যে নিয়ে এসো, তাহলে কিন্তু একটা সময় দেখবে যে শিক্ষাটা তোমার পরিপূর্ণ বলে তো কিছু হয় না, কিন্তু একটা পূর্ণতার অভিমুখ হয়ে যেতে পারে। এই এগিয়ে যাও, এগিয়ে যাওয়ার শুভেচ্ছা, এবং তার জন্য কষ্টও আছে, সেই কষ্ট সহ্য করো। সেই কষ্টের অভিশাপ আমি তোমাদেরকে দিই, যে সেই জানবার জন্য যে ভার হয়, একটা কথা আছে না জীবনানন্দের, যে জানিবার অবিরাম ভার। অ্যাকচুয়ালি এটা অডিপাস রেক্সের কথা, গ্রিক নাটকের। তো এই যে জানারও যন্ত্রণা রয়েছে, সেই যন্ত্রণা তোমাদের জীবনে স্থায়ী হোক, ক্রমশ এগোতে থাকো। আজকের মতো এই পর্যন্ত।